সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, শেষ হলো লোকসভা 2024 ভোটের প্রথম দফা। 543টি আসনের মধ্যে 102টি আসনে ভোট গ্রহণ হলো বাংলা সহ। এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য নির্ধারণ করতে গিয়ে বাংলায় রক্ত ঝরল, মণিপুরে বুথের মধ্যে গুলি চলল। বাংলার 3টি আসনের মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার বেশ শান্তশিষ্ট থাকলেও কোচবিহারে অশান্ত ছিল। অসংখ্য বুথ ঘিরে ছিল অশান্ত এবং রক্ত ঝরল কয়েকটি বুথে। বোমাবাজি, রক্তপাতের মধ্য দিয়ে শেষ হলো বাংলায় ভোট গ্রহণ। তো আপনাদের একের পর এক সেই ছবি দেখাবো। ভিডিওটি দেখে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই। প্রথমে চলে যাই বাংলায়। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি যে 3টে আসনে ভোট গ্রহণ শেষ হলো, তার মধ্যে কোচবিহার ছিল অশান্ত। চলুন দেখে নিই কোচবিহারের সারাদিনের ছবি কি রয়েছে। কোচবিহারে কোন বুথে কিভাবে গন্ডগোল হলো এবং বোমাবাজি হলো, রক্তপাত ঘটলো, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখনো পর্যন্ত সার্বিকভাবে যে অভিযোগের ছবিটা উঠে আসছে, বেলা 10টা পর্যন্ত মোট 151টি অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসে রেজিস্টার্ড হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তার মধ্যে একটা বড় অংশ কোচবিহার থেকে এসেছে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। তবে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা আরো কিছুটা বেড়ে গিয়েছে, যদিও ফাইনাল ফিগার্স অর্থাৎ বেলা 12টার পরে কত অভিযোগ এসেছে সেই আপডেটেড ফিগারটা এখনো পর্যন্ত আমাদের কমিশন দেয়নি। তবে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই সংখ্যাটা 200 গন্ডে ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তবে এর মধ্যে আরেকটা জিনিসও জানিয়ে রাখতে চাইবো, সিএমএস যে অ্যাপ রয়েছে বা সিএমএস যে পোর্টাল রয়েছে, সেখানে তৃণমূলের তরফ থেকে 7টি এবং বিজেপির তরফ থেকে 8টি অভিযোগ জমা হয়েছিল সকাল 10টা পর্যন্ত। অর্থাৎ 151টির মধ্যে যেগুলি আইডেন্টিফাইড অভিযোগ, এআইটিসির তরফ থেকে 7টি এবং বিজেপির তরফ থেকে 8টি অভিযোগ জমা পড়েছিল। তবে মূল যে এই 151টি অভিযোগ, যার মধ্যে সিভিজিল অ্যাপের অভিযোগ রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেখানে সাধারণ মানুষ যেমন অভিযোগ জানাতে পারবেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও অভিযোগ জানাতে পারবেন, সেই জায়গা নিয়ে সব মিলিয়ে কিন্তু 150টারও বেশি অভিযোগ জমা পড়েছিল সকাল 10টা পর্যন্ত। পরবর্তী সময়ে তোমার কাছ থেকে আরো আপডেট নেব এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো কেন্দ্রেরও ছবি আপনাদের সামনে দেখাবো। তবে এই যে ছবি দেখছেন, এই ছবি দেখতে দেখতেই আমরা একটু আলোচনায় যাই। কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, উদয়ন গুহকে গ্রেফতার করতে হবে, উদয়ন গুহর জেলে থাকা উচিত। অনুব্রত যেমন জেলে আছে, তাহলে কোচবিহার শান্ত থাকবে। দেখুন, সারা কুচবিহারের সমস্ত মানুষ জানেন যে অ্যাকচুয়ালি কার জেলে থাকার কথা। নিশীথ প্রামাণিক সিম্পলি ভয় পেয়েছেন, তার কারণ উনি অনেক দিন ধরেই বুঝতে পারছিলেন যে উনি এবার হারতে চলেছেন। এবং আজকে সকাল থেকে ভোটারদের যে ঢল কুচবিহারে, এবং কুচবিহারের আমি আপনাকে বলছি বুথ নাম্বার 286 ছোট শালবাড়ি শীতলকুচির, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর নিশীথ প্রামাণিকের বাহিনী বর্বর আক্রমণ করে সকাল থেকেই। একাধিক জায়গায় অশান্তি সৃষ্টি করার পরেও তাদের কিন্তু দেখতে পাচ্ছে যে জনসমর্থনের যে দিকটা রয়েছে সেই দিকটা তাদের থেকে সরে গেছে, যার জন্যে ভীত সন্ত্রস্ত নিশীথ প্রামাণিক এই কথাটা বলছেন। সর্বোপরি কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনটা পরিচালনা করছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোয়াট এভার ডিম ফিট, ওনারা ব্যবস্থা নিন, খুব ভালো কথা। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি পশ্চিমবঙ্গে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হোক। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, সীতায়ের এটা কোথায় এবং কি অভিযোগ এখনো পর্যন্ত, কি পরিস্থিতি? দেখো, ভোটের সময় যত পেরোচ্ছে তত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। তো ইতিমধ্যে সিটাই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সিটাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আজ এই সিটাইয়ের বিজেপির এক পোলিং এজেন্ট তাকে বুথে ঢুকতে বাধা দেওয়া বিরুদ্ধে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বিজেপির পোলিং এজেন্ট যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয়, তাকে মারধর করে বলে অভিযোগ হেনস্থা করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, বলছে যে এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে, ওদের লোক নেই, তাই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। ধন্যবাদ। এবার ভেটাগুড়ি। এরপর চলে যাব মণিপুর রাজ্যে, যেখানে 2টি আসনে ভোট গ্রহণ ছিল আজকে এবং শেষ হলো। আর 2টি আসনে ভোট গ্রহণ করতে গিয়ে গুলি চলল বুথের মধ্যে, আর সেই ছবি আপনাদের দেখাবো। চলুন দেখে নিই মণিপুর রাজ্যে বুথের মধ্যে গুলি চালানোর ঘটনা। চলুন দেখে নিই। মণিপুরের
চললো। নির্বাচন কমিশনের দিকে তো আঙুল উঠবে যে মণিপুরে বিশেষ সতর্ক থাকার কথা, সেখানে পূর্ব ইম্ফলের এই বুথে কিভাবে গুলি চললো। নিলয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। নিলয়, কি হয়েছে ওখানে? দৃশ্যতে যা আমরা দেখিয়েছি, এটা ভীষণ বিষ্ণুপুরের এক ভোটগ্রহণ কেন্দ্রতে বলা হচ্ছে আপাতত যে দুষ্কৃতীরা ওখানে এসে ভোট ক্যাপচারিং করার চেষ্টা করেছিল, ইভিএম রিগিং করার চেষ্টা করছিল, আর শূন্যতে গুলিও চালিয়েছে। প্রতি উত্তরে সুরক্ষা বাহিনী গুলি চালানোর বাধ্য হয়েছে। তারপরে ওদেরকে গুলি কারা চালিয়েছে? দুষ্কৃতীরা প্রারম্ভিকভাবে দুষ্কৃতীরা চালিয়েছে, তারপর প্রতি উত্তরে সুরক্ষা বাহিনী গুলি চালিয়েছে, আর তারপর দুষ্কৃতীরা ওখান থেকে পলায়ন করে। মনে করা মানে উল্লেখ্যের কথাটা হলো যে এই যে মণিপুরে বিগত 1 বছরে যা পরিস্থিতি, গত প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে মণিপুরের যে পরিস্থিতি, তাতে ভোট করানো সেখানে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেই চ্যালেঞ্জ নিয়েছিল, কড়া নিরাপত্তা, বিশেষ নজরদারিতে ভোট হওয়ার কথা, তারপরেও গুলি চললো। হ্যাঁ দেখো, সেটাই বলছিলাম যে যেহেতু এই পরিস্থিতি বিগত 1 বছরের পরিস্থিতি লক্ষ্য রেখে এবার মণিপুরিতে দুটো পর্যায়ে নির্বাচন হচ্ছে। ইনারের আওতায় দুটো পৃথক নির্বাচন হচ্ছে, আওতাতে আবার দুদিন করে নির্বাচন হচ্ছে। আজকে 4খানা ডিস্ট্রিক্টে নির্বাচন হচ্ছে, যেটা হলো ইনার, ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, বিষ্ণুপুর আর থৌবাল। আর এই বিষ্ণুপুরে যেখানে এই ঘটনা হয়েছে সেটা হলো বিজেপি প্রার্থী আর বর্তমান শিক্ষামন্ত্রী DH বসন্ত কুমারের হোম ডিস্ট্রিক্ট, সেখানেই এই ঘটনা হয়েছে। নিশ্চিতভাবে প্রশ্ন অনেক রয়েছে যে এই একেবারে পুরো 100% সহ যে সুরক্ষা বাহিনী সুরক্ষা মোতায়েন করার কথা ছিল, সেখানে সত্ত্বেও এই ঘটনা ওখানে হয়েছে। বিগত 1 মাস। নিলয় ধন্যবাদ। আমরা আরো ফুটেজ পেলে আপনাদের দেখাবো সেই ছবি, এবং নির্বাচন কমিশন কি বলছে আমরা অপেক্ষায় থাকবো। সবচেয়ে বেশি নজর দেওয়ার কথা যে মণিপুরে, সেই মণিপুরে দুষ্কৃতীরা এসে বুথে গুলি চালিয়ে যাচ্ছে, বুথ ক্যাপচার করার অভিযোগ উঠছে, এবং তারপর তাদের সামলাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী তারাও গুলি চালাচ্ছে। কিভাবে সম্ভব? ইন্টেলিজেন্স কোথায় ছিল? কেন আগে থেকে বোঝা গেল না? আমরা নজরে রাখবো। এরপরে আপনাদের দেখাবো একটা বিরল ঘটনা, যেখানে ধূপগুড়িতে এক বাসিন্দা ভোট দিতে গিয়ে দেখলেন যে তার ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ তিনি মৃত বলে কিন্তু ঘোষণা করা হচ্ছে ভোটার লিস্টে। প্রিজাইডিং অফিসার তাকে ভোট দিতে দিলেন না, ভোট না দিয়ে তিনি ফিরে আসলেন। বিরল ঘটনা যে ভোটার লিস্টে তার নাম নেই, জীবন্ত অর্থাৎ তিনি বেঁচে থাকা সত্ত্বেও ভোটার লিস্টে তিনি মৃত। বিরল ঘটনা ঘটে গেল ধূপগুড়িতে, সেই ছবি আপনাদের দেখাবো, চলুন দেখে নিই। একে তো নাম নেই, তার উপরে শুনছেন তাকে বলা হচ্ছে তিনি নাকি মারা গেছেন। ভাবুন কি শখ নিয়ে তিনি ফিরে এসেছেন। আচ্ছা, প্রিসাইডিং অফিসার কি বলছেন শুনুন। মৃত নয়, অ্যাকচুয়ালি ডিলিটেড লেখা রয়েছে। এই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই, আপনি বিএলওর কাছে জানতে পারেন। অ্যাকচুয়ালি উনি রেসপন্সিবল এর জন্য। উনি ভোট দিতে এসেছিলেন তিনি? হ্যাঁ, ভোট দিতে এসেছেন। তো ভোট দিতে পারেননি? না। কি কারণে ভোট দিতে পারেনি? মার্ক কপিতে ডিলিটেড ছিল। তারপর তিনি সেখান থেকে চলে গিয়েছেন। এই খবর আমরা দেখানোর পর এবার তৎপরতা বাড়ে কমিশনের। নির্বাচন কমিশন তৎপর হয়। কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন? বাসন্তী দাস ভোট দিতে পারবেন? আমার সঙ্গে রয়েছেন মৈত্রী প্রতিনিধি। সরাসরি মৈত্রী, ভোট দিতে গিয়েছেন মানুষ সকালে, ভোটার আইডি নিয়ে ভোট দিতে পারেননি, নির্বাচন কমিশন কি বলছেন? ভোট দেওয়ানোর ব্যবস্থা করা যাবে? দেখো, এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে যখনই আমাদের চ্যানেলে এই খবরটি দেখানো হয়, তখনই কিন্তু তৎপরতার সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে ধূপগুড়ি প্রশাসনের কাছে গোটা বিষয়টি জানতে চাওয়া হয়েছে। এই বাসন্তী দাস, তার নাম কেন ভোটার লিস্টে নেই? তিনি জীবিত একজন ভোটার হওয়া সত্ত্বেও, তার হাতে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তার নাম কেন ভোটার লিস্টে নেই, এই বিষয়ে বিস্তারিত এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই রিপোর্ট দেখার পরই তারা সিদ্ধান্ত নেবেন যে তাকে ভোট দেওয়ানোর ব্যবস্থা আজই করানো সম্ভব কিনা। তবে ইতিমধ্যেই যেটা হয়েছে যে তারা এনকোয়ারি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা প্রশাসনের কাছে, যে বিস্তারিতভাবে সেই রিপোর্ট তাদেরকে দিতে বলা হয়েছে যে কেন বাসন্তী দাস, তিনি ভোট দিতে গেলেন, যিনি একজন জীবিত ভোটার, তিনি যার হাতে ভোটার কার্ড রয়েছেন এবং যে ছবি স্পষ্টত দেখা যাচ্ছে নিউজ 18 বাংলার পর্দায়, সেই বাসন্তী দাস তিনি কেন, তাকে মৃত ভোটার হিসেবে বলা হলো এবং কেন তিনি ভোট দিতে পারলেন না, সেই বিষয়টি সম্পর্কে কিন্তু বিস্তারিত এনকোয়ারি রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সময়, তার মধ্যে এই রিপোর্ট আসবে, সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে। এই সব প্রক্রিয়ার পরে তার হয়তো ভোট দেওয়ার ব্যবস্থা হবে, কিন্তু ডেডলাইন ওই সন্ধ্যে 6টা। যদি তার মধ্যে ভোট দেওয়ার ব্যবস্থা না হয় এবং প্রমাণ হয় যে তার ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং সেটা কোনো না কোনো কারণে কোথাও কোনো গাফিলতিতে সেটা বন্ধ হয়ে গেছে সেই রাস্তা, তার বিকল্প কোনো ব্যবস্থা আছে ভোট দেওয়ার?
ততক্ষণ দেখাচ্ছিলাম যে লোকসভা 2024-এর 543টি আসনের মধ্যে 102টি আসনের ভোট গ্রহণ শেষ হলো শান্ত অশান্তর মধ্য দিয়ে। মণিপুর এবং বাংলায় ছিল অশান্ত অবস্থা, রক্ত ঝরল, বোমাবাজি, গুলি চলল মণিপুরে। তার ছবি আপনাদের তুলে ধরা হলো এসএস মিডিয়া 365 চ্যানেলের মাধ্যমে। দ্বিতীয় পর্ব, দ্বিতীয় দফা ভোট নিয়ে ভোটের আপডেট বা লাইভ দেখাবো আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। সম্পূর্ণ